মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, যুদ্ধের আশঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে। এমন পরিস্থিতিতে ইরানের সেনাপ্রধান আমির হাতামি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, কেউ যদি ইরানের মাটিতে স্থল অভিযান চালানোর সাহস করে তবে একজন আক্রমণকারীও জীবিত ফিরতে পারবে না। এক গুরুত্বপূর্ণ ভাষণে তিনি স্পষ্টভাবে নো কোয়ার্টার নীতি ঘোষণা করেন, অর্থাৎ শত্রুর প্রতি কোনো দয়া দেখানো হবে না। দেশের সব কমান্ড ও কন্ট্রোল সেন্টারের সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এই বার্তায় তিনি বলেন, এখন সময় সর্বোচ্চ সতর্ক থাকা। স্থল, নৌ ও বিমান বাহিনীর কমান্ডারদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা শত্রুর প্রতিটি পদক্ষেপ মুহূর্তে মুহূর্তে বিশ্লেষণ করেন। হাতামি জোর দিয়ে বলেন, ইরানের সেনাবাহিনী শুধু প্রতিরক্ষার জন্যই নয়, আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত। তার ভাষায়, আমাদের লক্ষ্য একটাই, দেশকে নিরাপদ রাখা এবং যুদ্ধের কালো ছায়া দূর করা। তবে একই সঙ্গে তিনি পরিষ্কার করে দিয়েছেন, ইরানিরা যদি নিরাপদ না থাকে তাহলে শত্রুপক্ষকেও কোথাও নিরাপদ থাকতে দেওয়া হবে না। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এর বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধের পর ইরানকে নতুনভাবে সাজানো হতে পারে। এই মন্তব্যের তীব্র সমালোচনা করে হাতামি বলেন, এটি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আসল উদ্দেশ্য ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলা। তবে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ইরানের জনগণ ও সেনাবাহিনী কোনোভাবেই এই পরিকল্পনা সফল হতে দেবে না। বর্তমান পরিস্থিতিতে তিনি একটি স্লোগান সামনে এনেছেন, সবই ইরানের জন্য। এই নীতিতে অটল থেকে চূড়ান্ত বিজয় না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এতে বোঝা যাচ্ছে, ইরান এখন আপোষের পথ নয়, বরং চূড়ান্ত মোকাবিলার পথেই হাঁটছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনার পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত 28 ফেব্রুয়ারির ওই ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে বলে দাবি করা হচ্ছে। এর জবাবে ইরানও বসেনি, তারা শত শত মিসাইল ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল এবং ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে। এই সংঘাত এখন শুধু আকাশ বা সমুদ্রে সীমাবদ্ধ নেই, স্থলযুদ্ধের সম্ভাবনাও দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি সত্যি স্থল অভিযান শুরু হয় তাহলে তা হবে অত্যন্ত রক্তক্ষয়ী এবং দীর্ঘমেয়াদী। এর মধ্যে হাতামি সামরিক কমান্ডারদের আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন, শত্রুপক্ষের প্রতিটি সামরিক গতিবিধি ঘনিষ্ঠভাবে নজরদারি করতে হবে। তিনি বলেন, শত্রুর প্রতিটি পদক্ষেপ বুঝতে না পারলে তাদের মোকাবিলা করা সম্ভব নয়, তাই গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন বিস্ফোরণের অপেক্ষায় থাকা আগ্নেয়গিরির মতো। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ, অন্যদিকে ইরানের কঠোর অবস্থা। এই দুয়ের সংঘর্ষ মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে আরও ভয়াবহ যুদ্ধের দিকে। বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, কারণ এই সংঘাত যে কোনো সময় বড় আকার ধারণ করতে পারে। হঠাৎ সাইরেন, আতঙ্কে দৌড়াচ্ছে মানুষ, বাংকারের দিকে ছুটছে শ্রমিক, নিরাপত্তা কর্মী, সাধারণ নাগরিক। কারণ আকাশে ভেসে উঠেছে এক নতুন ভয়। ইসরায়েলের অত্যন্ত গোপনীয় ডিমোনা কেন্দ্র, যেখানে প্রতিটি মুহূর্তই কঠোর নজরদারিতে থাকে। কিন্তু সেই জায়গাতেই জারি করা হলো লাল সতর্কতা, কারণ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত ও গোপনীয় স্থান হিসেবে পরিচিত ডিমোনা পরমাণু গবেষণা কেন্দ্র লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের এই নিউক্লিয়ার হাবে রেড অ্যালার্ট জারির মাধ্যমে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার আগের দিনই একটি শিল্প স্থাপনায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণের পর আগুন জ্বলে ওঠে, জরুরি দল ছুটে যায়। আশঙ্কা তৈরি হয় বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়তে পারে। পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপর থেকেই টানা সাইরেন, আকাশী প্রতিরক্ষা ব্যবস্থার গর্জন, একের পর এক হামলা ঠেকানোর চেষ্টা। এর আগেও মার্চের 21 তারিখে ডিমোনার কাছাকাছি দুটি শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 180 জন আহত হয়। তখন আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছিল পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষতি হয়নি, কিন্তু এই ধারাবাহিক হামলা নতুন করে শঙ্কা তৈরি করছে। এই উত্তেজনার মধ্যে মঞ্চে প্রবেশ করল হুথি বিদ্রোহীরা। ইয়েমেন থেকে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতা তারা আগেই দেখিয়েছে। ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সবই তাদের হাতে। সম্প্রতি তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একাধিক হামলা চালিয়েছে। এমনকি একটি ড্রোন দক্ষিণের শহরের আকাশে ঢোকার পর ভূপাতিত করা হয়। হুথিরা স্পষ্ট জানিয়েছে এটি কেবল শুরু। তারা বলছে, ইরান ও লেবাননের মিত্রদের সঙ্গে সমন্বয় করে তারা আরও হামলা চালাবে যতক্ষণ না তাদের দাবি পূরণ হয়। এখানেই বদলে যাচ্ছে খেলার নিয়ম, কারণ হুথিদের সবচেয়ে বড় শক্তি শুধু ক্ষেপণাস্ত্র নয়, তাদের অবস্থান। লোহিত সাগরের প্রবেশপথ বাব আল মানদেব প্রণালী, এই সরু জলপথ দিয়ে বিশ্বের বিশাল অঙ্কের বাণিজ্য চলে। তেল যায়, পণ্য যায়, অর্থনীতি চলে। যদি এই পথ বন্ধ হয়ে যায়
বিশেষজ্ঞরা বলছেন সেটি হবে এক দুঃস্বপ্ন, কারণ একই সময়ে যদি হরমুজ প্রণালীও চাপে থাকে তাহলে বিশ্ব বাণিজ্যের দুটি প্রধান পথ একসঙ্গে সংকটে পড়বে। তখন শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব কেঁপে উঠবে। জাহাজগুলো বিকল্প পথ খুঁজবে, আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ নিতে হবে, সময় বাড়বে, খরচ বাড়বে, তেলের দাম আকাশ ছুঁতে পারে, বাজারে অস্থিরতা তৈরি হবে। হুথিরা অত্যন্ত জটিল এবং প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম একটি গোষ্ঠী। 2025 সালের অগাস্টে ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক হামলায় হুথিদের প্রধানমন্ত্রী, চিফ অফ স্টাফ এবং একদল ক্যাবিনেট মন্ত্রী নিহত হলেও ইসরায়েল কখনো গোষ্ঠীটির মূল নেতা আব্দুল মালিক আল হুথির অবস্থান শনাক্ত করতে পারেনি। জাতিসংঘ প্রতিবেদন অনুযায়ী হুথিদের অধিকাংশ অস্ত্র তেহরান থেকে এলেও তারা এ পর্যন্ত সরাসরি ইরানের পক্ষে লড়েনি। ইসরায়েল এখন চতুর্মুখী যুদ্ধের সম্মুখীন। উত্তর থেকে হিজবুল্লাহ, পূর্ব থেকে ইরান এবং দক্ষিণ থেকে হুথিদের এই সারাশাসী আক্রমণ মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে হঠাৎ করে এক নতুন দরজা খুলে গেছে। হুথিরা সরাসরি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দিয়েছেন এটি শুধু শুরু, সামনে আরও হামলা আসবে যতক্ষণ না ইসরায়েল তাদের অভিযান বন্ধ করে। কিন্তু এই ঘোষণার ভেতরে লুকিয়ে আছে আরও বড় এক হুমকি, সেটি হলো বাব আল মান্দেব প্রণালী। এই প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বিশ্ব অর্থনীতির ধমনী। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করে এই সরু পথ। প্রতিদিন বিশ্বের প্রায় 10% বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে। মধ্যপ্রাচ্যের তেল, গ্যাস সবকিছু এই পথ পেরিয়ে ইউরোপ ও এশিয়ায় পৌঁছায়। এখন প্রশ্ন, হুথিরা কি এই পথ বন্ধ করে দেবে? বিশ্লেষকরা বলছেন যদি তা ঘটে তাহলে সেটি হবে দুঃস্বপ্নের মতো পরিস্থিতি। কারণ ইতিমধ্যেই হরমুজ প্রণালীতে উত্তেজনা তৈরি হয়েছে। এই পথ দিয়েই বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। যদি হরমুজের সঙ্গে সঙ্গে বাব আল মান্দেবও বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব বাণিজ্য প্রায় থমকে যাবে। ইয়েমেন থেকে আল জাজিরার প্রতিবেদকরা বলছেন এখনও হুথিরা সরাসরি এই প্রণালী বন্ধ করেনি। জাহাজ চলাচল এখনও চালু আছে, কিন্তু এটি তাদের হাতে থাকা সবচেয়ে বড় কারণ। একজন সাবেক মার্কিন কূটনীতিক বলেছেন হুথিদের জন্য এটি খুব সহজ। কয়েকটি জাহাজে হামলা চালালেই পুরো লোহিত সাগরের বাণিজ্য থেমে যেতে পারে। তখন বিশ্বজুড়ে তেলের দাম হঠাৎ বেড়ে যাবে, অর্থনীতি কেঁপে উঠবে। হুথিদের ভেতর থেকেও একই ইঙ্গিত এসেছে। তাদের এক কর্মকর্তা বলেছেন তারা ধাপে ধাপে যুদ্ধ চালাচ্ছে, আর বাব আল মান্দেব বন্ধ করাও তাদের বিকল্পের মধ্যে রয়েছে। এখানেই উত্তেজনার চূড়ান্ত বাঁধ। বিশেষজ্ঞরা মনে করছেন হুথিরা এখনও পুরো শক্তি প্রয়োগ করেনি। তারা মূলত একটি বার্তা দিচ্ছে আমরা আছি এবং প্রয়োজন হলে পুরো যুদ্ধক্ষেত্র বদলে দিতে পারে। কিন্তু কেন এখন? কারণ ইরানের কৌশলের সঙ্গে এটি গভীরভাবে জড়িত। তেহরান চায় যুদ্ধ শুধু তাদের মাটিতে সীমাবদ্ধ না থাকুক, বরং তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ুক, যাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একসঙ্গে বহু ফ্রন্টে চাপের মুখে পড়ে। এই প্রেক্ষাপটে হুথিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও পুরোপুরি নিয়ন্ত্রিত নয়, নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়। কিন্তু কৌশলগতভাবে তারা একই লক্ষ্যে কাজ করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর চাপ বাড়ানো। তবে ঝুঁকিও কম নয়। যদি হুথিরা সত্যি বাব আল মান্দেব বন্ধ করে দেয় তাহলে সৌদি আরব সহ পুরো অঞ্চলের দেশগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। দ্রুত পাল্টা হামলা শুরু হতে পারে ইয়েমেনে। বিশেষজ্ঞরা বলছেন হুথিরা এই সুইট স্পট বুঝে চলছে। তারা জানে কখন চাপ বাড়াতে হবে আর কখন থামতে হবে। 2024 সালেও হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল। তখন তারা বলেছিল এটি গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদ। এবার পরিস্থিতি আরও জটিল, আরও বিস্ফোরক। যুদ্ধের মঞ্চে যেন হঠাৎ করে বদলে যাচ্ছে সব হিসাব। এক পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কের সতর্কবার্তা এখন ছড়িয়ে দিচ্ছে নতুন আতঙ্ক। ইরান নাকি এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক নির্ণায়ক সুবিধা পেতে পারে, আর সেটি হয়তো আর কেবল সময়ের অপেক্ষা। প্রথম 16 দিনই যুদ্ধ যেন দেখিয়েছে তার নির্মম মুখ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে প্রায় $26 বিলিয়ন প্রতিরক্ষা অস্ত্র ব্যবহার করেছে এক অবিশ্বাস্য গতিতে। আকাশের প্রতিটি প্রতিরোধ মানে আরেকটি ক্ষয়, আর সেই ক্ষয় এখন গিয়ে ঠেকেছে এক ভয়ঙ্কর সীমায়। শোনা যাচ্ছে ইন্টারসেপ্টর মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। এই যুদ্ধ শুধু গোলাবারুদের নয়, এটি এখন কে দ্রুত রিলোড করতে পারে তার যুদ্ধ। আর ঠিক সেখানে ইরান যেন খেলছে সবচেয়ে বড় চাল। যুদ্ধের শুরুতেই ইরান লক্ষ্যবস্তু করেছিল রাডার সিস্টেম। এই এক সিদ্ধান্তই নাকি বদলে দিয়েছে পুরো খেলার নিয়ম। আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের কিছু অংশ কার্যত অন্ধ হয়ে গেছে, ফলে প্রতিটি নতুন হামলা ঠেকানো এখন আগের চেয়ে অনেক কঠিন।
বিশ্লেষণ বলছে বর্তমান গতিতে চলতে থাকলে খুব অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইন্টারসেপ্টর ভান্ডার প্রায় শূন্যে নেমে আসতে পারে। বিশেষ করে ইসরায়েলের অ্যারো ইন্টারসেপ্টর মার্চের শেষ নাগাদই শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাও 1 মাসের মধ্যে চাপের মুখে ভেঙে পড়তে পারে। এটাই এখন যুদ্ধের নতুন বাস্তবতা। শুধু শক্তি নয়, টিকে থাকার ক্ষমতাই হয়ে উঠছে সবচেয়ে বড় অস্ত্র। প্রতিবেদনে বলা হয়েছে এই 16 দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রায় 11,000-এর বেশি মিউনিশন ব্যবহার করেছে। কিন্তু সমস্যা হলো এই উচ্চমানের অস্ত্রগুলো যত দ্রুত ব্যবহার হচ্ছে তত দ্রুত তৈরি করা সম্ভব নয়। বর্তমান শিল্প সক্ষমতা অনুযায়ী শুধু ব্যবহৃত ইন্টারসেপ্টর পুনরায় তৈরি করতেই লাগতে পারে 2 থেকে 3 বছর। এদিকে ইরান থেমে নেই। তারা ইতোমধ্যে 80টির বেশি ধাপে হামলা চালিয়েছে, যার নাম দিয়েছে ট্রু প্রমিস 4। 27 ও 28 মার্চ রাতেও নতুন হামলার ঢেউ আঘাত হেনেছে। তেল আবিব এলাকায় একটি হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। শহরের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আতঙ্ক ছড়িয়েছে। ঠিক এই সময়েই যুদ্ধের ময়দানে প্রবেশ করেছে আরেক শক্তি, ইয়েমেনের হুথি গোষ্ঠী। তারা দক্ষিণ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে নতুন চাপ তৈরি করেছে। যদিও ইসরায়েল দাবি করেছে তারা সেই হামলা প্রতিহত করতে পেরেছে, কিন্তু বার্তাটি স্পষ্ট, যুদ্ধ এখন আর একক ফ্রন্টে সীমাবদ্ধ নেই। হুথিরা হুঁশিয়ারি দিয়েছে যদি যুদ্ধ আরও বিস্তৃত হয় তারা আরও বড় আকারে হস্তক্ষেপ করবে। তাদের ভাষায় এটি প্রতিরোধের ফ্রন্টের সম্মিলিত লড়াই। বাস্তবের ময়দানে ছবিটা যেন আরও জটিল। একদিকে ক্ষয়িষ্ণু প্রতিরক্ষা মজুদ, অন্যদিকে ক্রমবর্ধমান আক্রমণের চাপ। এই সংঘাত এখন শুধু অস্ত্রের নয়, এটি ধৈর্য, অর্থনীতি এবং উৎপাদন শক্তির যুদ্ধ। ইরান বলছে তাদের নতুন হামলায় 500-এর বেশি মার্কিন সেনা সরাসরি টার্গেট হয়েছে। যুদ্ধ এখন শুধু সংঘর্ষ নয়, এটি পরিণত হয়েছে এক অদৃশ্য শিকারের খেলায়। ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি দাবি করেছেন তাদের ধারাবাহিক হামলার চাপে মার্কিন সেনারা নিজেদের ঘাঁটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তারা নাকি এখন অস্থায়ী লুকানো জায়গায় আশ্রয় নিচ্ছে। এমন 2টি স্থানের কথা বলা হয়েছে, একটিতে 400 জনের বেশি, আরেকটিতে 100-র বেশি সেনা ছিল। এরপরই নেমে আসে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাত। ইরানের দাবি এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘন্টার পর ঘন্টা অ্যাম্বুলেন্স করে আহত ও নিহত সেনাদের সরানো হয়েছে। তবে এসব তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবুও বার্তাটি পরিষ্কার, যুদ্ধ এখন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এই উত্তেজনার মাঝে আরেকটি তথ্য সামনে এসেছে। 1 সপ্তাহে সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত 29 জন মার্কিন সেনা আহত হয়েছে। সর্বশেষ হামলায় 15 জন আহত, যার মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। এর আগে আরও 14 জন আহত হয়েছিল। মার্কিন সামরিক কমান্ড স্বীকার করেছে যুদ্ধ শুরুর পর থেকে 300-র বেশি মার্কিন সেনা আহত হয়েছে। এর মধ্যে অনেকেই মস্তিষ্কে আঘাত, দগ্ধ হওয়া এবং শার্পনেলের ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। যদিও বেশিরভাগই আবার দায়িত্বে ফিরেছে, তবুও এই সংখ্যা দেখাচ্ছে যুদ্ধ কতটা তীব্র হয়ে উঠেছে। আরও ভয়াবহ তথ্য, এ পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে। যুদ্ধ আর সীমিত নেই, এটি এখন পূর্ণমাত্রার ঝুঁকিপূর্ণ সংঘর্ষে রূপ নিয়েছে। এরই মধ্যে ইরান আরও বড় দাবি করেছে। তাদের এক জেনারেল বলেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 17টি সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে। যদিও এই দাবিও স্বাধীনভাবে নিশ্চিত নয়, কিন্তু এমন বক্তব্যই বোঝাচ্ছে ইরান এখন আত্মবিশ্বাসের চূড়ায়। শুধু স্থলও নয়, সমুদ্রও এখন উত্তপ্ত। পারস্য উপসাগরে মার্কিন জাহাজ লক্ষ্য করে হামলার কথাও জানিয়েছে ইরান। ওমান উপকূলের কাছেও একটি মার্কিন সহায়তাকারী জাহাজে আঘাত হানার দাবি করা হয়েছে। সবচেয়ে বড় উত্তেজনার কেন্দ্র এখন হরমুজ প্রণালী। এই গুরুত্বপূর্ণ তেলপথ এখন প্রায় অচল। বহু জাহাজ আটকে আছে, কেউ ঝুঁকি নিয়ে এগোতে চাচ্ছে না। ইরান হুঁশিয়ারি দিয়েছে এই প্রণালীর পরিস্থিতি আর আগের মতো হবে না, এমনকি যুদ্ধ শেষ হলে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই পথ খুলে দিতে নতুন পরিকল্পনা করছে, এমনকি স্থলবাহিনী ব্যবহার করার কথাও ভাবা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী একের পর এক হামলার ঢেউ চালিয়ে যাচ্ছে। ট্রু প্রমিস 4 অভিযানের 80-টির বেশি ধাপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সর্বশেষ হামলায় একসঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে, একটি সমন্বিত আক্রমণ যা প্রতিরক্ষা ভেঙে দিতে সক্ষম। লক্ষ্যবস্তু ছিল শুধু সামরিক ঘাঁটি নয়, জ্বালানি অবকাঠামো। ইসরায়েলের গুরুত্বপূর্ণ তেল সংরক্ষণ কেন্দ্র, সামরিক ঘাঁটি, এমনকি মার্কিন ঘাঁটিগুলোর রক্ষণাবেক্ষণ স্থাপনাও আঘাতের তালিকায় ছিল।
দক্ষিণ লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ইসরায়েলি যুদ্ধবিমানকে সফলভাবে প্রতিহত করার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় সম্ভাব্য হামলার উদ্দেশ্যে আসা বিমানটিকে লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সারফেস 2 এয়ার মিসাইল ছুড়লে সেটি পিছু হটতে বাধ্য হয়। হিজবুল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানটি লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দক্ষিণাংশে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ইউনিটের তাৎক্ষণিক তৎপরতায় বিমানটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং দ্রুত ইসরায়েলি সীমানার দিকে ফিরে যায়। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইলের ব্যবহার লেবানন যুদ্ধের কৌশলগত সমীকরণ বদলে দিচ্ছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকে যখন দক্ষিণ লেবাননের লিটানি নদী পর্যন্ত অঞ্চল দখলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তখন হিজবুল্লাহর এই পাল্টা প্রতিরোধ বড় ধরনের সংকেত দিচ্ছে। উত্তর ইসরায়েলের আকাশে হঠাৎ করে ভেসে ওঠে আতঙ্কের গর্জন, সাইরেন বেজে ওঠে, মানুষ দৌড়ে আশ্রয় খুঁজে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের কার্নিয়ালি শহরে এক বিশাল রকেট হামলা চালিয়েছে। এই হামলায় 50 ব্যক্তি আহত হয়েছে। বিস্ফোরণ আর শেল ছিটকে তাদের শরীর ক্ষত বিক্ষত করেছে। ইসরায়েলের জরুরি চিকিৎসা সংস্থা জানিয়েছে আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। শুধু কার্নিয়ালি নয়, হাইফার উপকণ্ঠেও ছোড়া হয়েছে অন্তত 10টি রকেট। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পেরেছে, আবার কিছু নির্জন স্থানে পড়তে দেওয়া হয়েছে নির্ধারিত কৌশল অনুযায়ী। এই হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েলি বাহিনী একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত গ্যাস স্টেশন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। সেই আগুনের জবাবেই যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে হিজবুল্লাহর প্রতিক্রিয়া। দক্ষিণ লেবানন আর উত্তর ইসরায়েল এখন কার্যত এক সক্রিয় যুদ্ধক্ষেত্র। ইসরায়েলি সাঁজোয়া যান, সামরিক ঘাঁটি এবং বসতিগুলো টানা হামলার মুখে। সংঘর্ষের মাত্রা দ্রুত বাড়ছে আর প্রতিটি মুহূর্তে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের আধুনিক মেরকাভা ট্যাঙ্ক দুবার আঘাত করে। শুধু তাই নয়, একটি সরিয়ে নেওয়ার হেলিকপ্টারকেও লক্ষ্যবস্তু বানানো হয়। এতে স্পষ্ট হয় স্থল আর আকাশ দুই দিকেই আঘাত হানার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। আরও এক ধাপে তারা দেখায় নতুন সক্ষমতা। হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ইউনিট হঠাৎ করেই এক সাহসী আক্রমণ চালায়। মাটি থেকে আকাশে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে একটি ইসরায়েলি যুদ্ধ বিমানকে, ফলে সেটি এলাকা ছাড়তে বাধ্য হয়। এটি ইসরায়েলের আকাশ আধিপত্যের উপর সরাসরি চ্যালেঞ্জ। রাতভর চলতে থাকে স্থল অভিযান। আল কাওয়াজা এলাকার কাছে একটি অবস্থান লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়, যেখানে ইসরায়েলি সেনা ও সাঁজোয়া যান প্রস্তুত ছিল সামনে এগোনোর জন্য। হিজবুল্লাহ দাবি করেছে তারা সীমান্ত এলাকায় ইসরায়েলের অগ্রগতি প্রতিহত করেছে। উত্তর ইসরায়েলের কিরিয়াত শেমোনা শহর সরাসরি হামলার মুখে পড়ে, যদিও আগে থেকেই বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছিল। হিজবুল্লাহ বলছে এই বসতিগুলো এখন সামরিকীকৃত, তাই এগুলো তাদের কাছে বৈধ লক্ষ্য। দিনের আলোয় আবারও আকাশ জ্বলে ওঠে। দক্ষিণ লেবানন থেকে প্রায় 30টি রকেট ছোড়া হয় হাইফা উপসাগরের দিকে। আকাশ প্রতিরক্ষা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়। অধিকাংশ রকেট মাঝ আকাশেই ধ্বংস করা হয়। আপাতত বড় ক্ষয়ক্ষতির খবর নেই। নতুন এক ঘোষণা কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলকে। ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠী বলেছে তারা প্রস্তুত যে কোনো সময় যে কোনোভাবে ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে নামতে। এই ঘোষণা শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি এক ভয়ঙ্কর সংকেত, এক নতুন ফ্রন্ট খুলে যাওয়ার ইঙ্গিত। হুথিদের এক শীর্ষ নেতা জানিয়েছেন, আমরা পুরোপুরি সামরিকভাবে প্রস্তুত, সব ধরনের বিকল্প আমাদের হাতে আছে। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, কিন্তু সেই আত্মবিশ্বাসের আড়ালে লুকিয়েছিল এক কঠিন বার্তা। এই যুদ্ধ এখন থামার পথে নয়, বরং আরো বড় হওয়ার পথে। তিনি আরো বলেন, ইরান এখন ভালো করছে, প্রতিদিন শত্রুকে পরাজিত করছে, কিন্তু সেই কথার ভেতরেই ছিল এক সতর্কতা। যদি পরিস্থিতি বদলায় তাহলে হুথিরা নীরবে থাকবে না, তারা ঝাঁপিয়ে পড়বে। ইয়েমেন এখন আর দর্শক নয়, তারা বলছে সময় এলেই তারা মাঠে নামবে, আর সেই সময়টা তারা খুব কাছ থেকেই পর্যবেক্ষণ করছে। এই ঘোষণা আরও তীব্র হয়ে ওঠে যখন ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল মাসাদ সরাসরি আরব দেশগুলোর উদ্দেশ্যে বার্তা দেন। তার ভাষা ছিল স্পষ্ট, ইরানের পাশে দাঁড়াও, নয়তো এই সংঘর্ষের অংশ হয়ে যাও। এ যেন কূটনীতির ভাষা নয়, যুদ্ধের ভাষা। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে একটি সমন্বিত অভিযান চলছে বলে অভিযোগ করেন এবং বলেন ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। তার মতে ইরান শুধু নিজের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য লড়ছে। এই সংঘাত শুরু হয় ফেব্রুয়ারির শেষ দিকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান শুরু করে পাল্টা আঘাত।
তারপর থেকে প্রায় প্রতিদিনই চলছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। লক্ষ্য মার্কিন ঘাঁটি, ইসরায়েল সংশ্লিষ্ট স্থাপনা এবং আঞ্চলিক কৌশলগত কেন্দ্র। এখন সেই যুদ্ধে যুক্ত হতে যাচ্ছে হুথি গোষ্ঠী, আর সেটিই সবচেয়ে বড় উদ্বেগ। কারণ হুথিদের হাতে রয়েছে এক ভয়ঙ্কর অস্ত্র, সমুদ্রপথের নিয়ন্ত্রণ, বিশেষ করে বাব আল মানদেব প্রণালী। এই সরু জলপথ দিয়েই লোহিত সাগর থেকে সুয়েজ খাল পর্যন্ত জাহাজ চলাচল করে। বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশ এই পথের ওপর নির্ভরশীল। যদি হুথিরা এই প্রণালীর নিয়ন্ত্রণ নেয়, তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে। হরমুজ প্রণালীর পর এটি হবে দ্বিতীয় বড় চাপের কেন্দ্র। বিশ্ব অর্থনীতি তখন এক নতুন সংকটে পড়বে। হুথিরা এর আগেও প্রমাণ করেছে তারা শুধু হুমকি দেয় না, কাজও করে। লোহিত সাগরে তারা বারবার জাহাজে হামলা চালিয়েছে। 2023 সালের পর তারা কার্যত এক ধরনের নৌ অবরোধ তৈরি করেছিল। ইসরায়েল সম্পর্কিত জাহাজ লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে, ফলে অনেক জাহাজকে পথ বদলে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যেতে হয়েছে। শুধু সমুদ্রেই নয়, আকাশেও তারা সক্রিয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, এমনকি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ওপরও চাপ সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে হুথিরা যদি যুদ্ধে সরাসরি যুক্ত হয়, তাহলে এটি আর শুধু ইরান, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সংঘাত থাকবে না, এটি রূপ নেবে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই যুদ্ধের সীমানা আর নির্দিষ্ট নেই। এটি ছড়িয়ে পড়ছে আকাশে, মাটিতে আর সমুদ্রের গভীরে। হুথিরা বলছে তারা একা নয়, ইরান এবং তাদের মিত্রদের সঙ্গে মিলেই তারা তৈরি করছে এক শক্তিশালী প্রতিরোধ বলয়, আর সেই বলয় এখন প্রস্তুত। ইসরায়েলের সাম্প্রতিক এক আঘাতে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রাশিয়া ও ইরানের মধ্যে একটি লুকানো অস্ত্র সরবরাহ পথ। পশ্চিমা গোয়েন্দাদের দাবি, এই পথ দিয়ে নীরবে ইরানকে ড্রোন, অস্ত্র আর যুদ্ধের তথ্য দিয়ে সহায়তা করছে মস্কো। তারা বলছে, ভ্লাদিমির পুতিন এখন সরাসরি নয়, কিন্তু নীরবে ইরানের পাশে দাঁড়িয়েছে। ড্রোন সরবরাহ করা হচ্ছে, সঙ্গে দেয়া হচ্ছে স্যাটেলাইট ছবি, টার্গেটিং ডেটা, অর্থাৎ কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি ক্ষতি হবে সেই তথ্যও পৌঁছে যাচ্ছে তেহরানের হাতে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসের শুরু থেকে এই সরবরাহ শুরু হচ্ছে। ড্রোনের পাশাপাশি পাঠানো হচ্ছে চিকিৎসা সরঞ্জাম, সবকিছুই গোপনে, নিঃশব্দে। মাসের শেষ নাগাদ এই ডেলিভারি সম্পূর্ণ হওয়ার কথা। আর এই সহযোগিতা শুরু হচ্ছে ঠিক তখনই যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়, অর্থাৎ যুদ্ধের উত্তাপে তৈরি হয়েছে নতুন এক শক্তিশালী জোট, মস্কো তেহরান অক্ষ। ইরান ইতিমধ্যেই তাদের যুদ্ধ কৌশলের কেন্দ্রে নিয়ে এসেছে কামিকাজে ড্রোন। একবার ছোড়া হয়, সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরিত হয়। ফেব্রুয়ারির শেষ দিক থেকে হাজার হাজার এমন ড্রোন ব্যবহার করেছে ইরান, আঘাত হেনেছে মার্কিন ও মিত্র বাহিনীর ঘাঁটিতে। অন্যদিকে রাশিয়াও থেমে নেই। তারা আগে থেকেই ইরানের শাহেদ ধাঁচের ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে। শুধু ব্যবহারই নয়, সে ডিজাইন কপি করে আরও উন্নত করেছে, ভারী বিস্ফোরক বহন করতে সক্ষম করেছে, যাতে প্রতিটি আঘাত হয় আরও ভয়ঙ্কর। বিশ্লেষকরা বলছেন, যদি ইরান দ্রুত এই প্রযুক্তি নিজের হাতে নিতে পারে, তাহলে তাদের ড্রোন হামলার শক্তি ও পাল্লা কয়েকগুণ বেড়ে যাবে। তখন যুদ্ধের চিত্রই বদলে যেতে পারে। তবে এখানেই শেষ নয়। ইরান রাশিয়ার কাছে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও চেয়েছে। ইতিমধ্যে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহে সম্মত হয়েছে মস্কো, কিন্তু সবচেয়ে শক্তিশালী S-400 সিস্টেম দিতে এখনও রাজি হয়নি রাশিয়া, কারণ এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘর্ষ আরও তীব্র হতে পারে। এইসব ঘটনার মাঝে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, কাস্পিয়ান সাগরের একটি গোপন রুট, যেখান দিয়ে রাশিয়া ইরানে অস্ত্র পাঠাতো বলে ধারণা করা হচ্ছে, আর সেই পথে আঘাত হেনেছে ইসরায়েল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের একটি নৌ ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ছিল এই গোপন সরবরাহ পথের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি এই সংঘাতে প্রথমবার যখন ক্যাস্পিয়ান সাগরে সরাসরি ইরানে আঘাত হানা হলো। এই হামলার পরই রাশিয়া এক ধরনের সতর্ক বার্তা দিয়েছে। তারা বলেছে, যদি যুদ্ধ কাস্পিয়ান অঞ্চলে ছড়িয়ে পড়ে, তাহলে তারা এটিকে চরম নেতিবাচকভাবে দেখবে। তবে মস্কো এখনও সব অভিযোগ অস্বীকার করছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এখন অনেক ভুয়া খবর ছড়াচ্ছে, তবে একটি বিষয় সত্য, আমরা ইরানের সঙ্গে আমাদের এই সংলাপ চালিয়ে যাচ্ছি। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে দেয়া 15 দফা শান্তি প্রস্তাব নিয়েও সন্দেহ প্রকাশ করেছে রাশিয়া। তারা বলছে, এই ধরনের তথ্য কতটা সত্য তা নিশ্চিত নয়। এমনকি ইরানও নাকি এই প্রস্তাবের বিষয়ে মস্কোকে কিছুই জানায়নি। ইরানকে শেষমেশ পারমাণবিক বোমার পথে হাঁটবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা যত বাড়ছে, তেহরানের ভেতরে তত জোরে উঠছে নতুন এক সুর। ইরানের কট্টরপন্থীরা এখন প্রকাশ্যেই বলছেন, দেশকে বাঁচাতে হলে পারমাণবিক অস্ত্র দরকার।
একসময় যে কথা বলা ছিল প্রায় নিষিদ্ধ, এখন সেটাই হচ্ছে টেলিভিশন, সংবাদ মাধ্যম আর রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে যখন বহু দশক ধরে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা থাকা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার সঙ্গে প্রাণ হারান ঘনিষ্ঠ নিরাপত্তা ব্যক্তিত্ব আলী লারিজানিও। এই দুই শক্তিশালী ব্যক্তিত্বের অনুপস্থিতিতে ইরানের ক্ষমতার ভারসাম্য বদলে যায়। সবচেয়ে বেশি প্রভাবশালী হয়ে ওঠে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC, আর তাদের মধ্যেই পারমাণবিক অস্ত্রের পক্ষে কঠোর অবস্থান সবচেয়ে বেশি। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে তারা পারমাণবিক বোমা বানাতে চায় না। তারা পারমাণবিক অস্ত্র বিস্তার চুক্তি NPT এর সদস্য এবং খামেনি একে হারাম ঘোষণা করেছিলেন। কিন্তু এখন সেই অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে ইরানের ভেতরে। উচ্চ পর্যায়ের সূত্র বলছে আগেও কিছু প্রভাবশালী ব্যক্তি এই নীতি বদলের কথা বলতেন, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। কারণ ইরানের উপর লাগাতার হামলা তাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। অনেকের ধারণা NPT-তে থাকা কিংবা পারমাণবিক অস্ত্র না বানিয়ে ইরান কোনো লাভ পায়নি। এই পরিবর্তনের ইঙ্গিত সবচেয়ে স্পষ্ট রাষ্ট্রীয় গণমাধ্যমে। IRGC ঘনিষ্ঠ তাসনিম নিউজ এক প্রতিবেদনে বলেছে ইরানের উচিত দ্রুত NPT থেকে বেরিয়ে আসা। একই সুর শোনা গেছে কট্টরপন্থী রাজনীতিক মোহাম্মদ জাভেদ লারিজানির কণ্ঠে। তিনি বলেছেন আগে দেখা হোক এই চুক্তি ইরানের কোনো কাজে এসেছে কিনা। যদি না আসে তাহলে তা বাতিল করাই উচিত। রাষ্ট্রীয় টেলিভিশনেও একই দাবি। এক বিশ্লেষক সোজা সাপটা বলেছেন ইরানি জনগণ এখন পারমাণবিক অস্ত্র চায়, আমরা নিজেরা বানাবো, না হলে সংগ্রহ করব। এই বার্তাই যেন ছড়িয়ে পড়ছে। শুধু প্রকাশ্য বক্তব্যই নয়, ভেতরের আলোচনাতেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে। শাসক গোষ্ঠীর মধ্যে মতভেদ বাড়ছে। কেউ বলছেন এখনই সময়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া, আবার কেউ এখনো সতর্ক। বিশ্লেষকরা বলছেন ইরানের আসল লক্ষ্য হতে পারে আরো সূক্ষ্ম। তারা হয়তো এমন এক অবস্থানে যেতে চায় যেখানে চাইলে খুব দ্রুত পারমাণবিক বোমা বানানো সম্ভব হবে। এতে একদিকে শক্তি দেখানো যাবে, অন্যদিকে সরাসরি অস্ত্র বানিয়ে আন্তর্জাতিক চাপও বাড়ানো হবে না। তবে ঝুঁকিও কম নয়। সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক ও বৈজ্ঞানিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রশ্ন উঠছে ইরান আদৌ কত দ্রুত বোমা বানাতে পারবে। IRGCর অনেক কমান্ডার আগেই সতর্ক করেছিলেন দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা পারমাণবিক পথে হাঁটবে। বর্তমান পরিস্থিতিকে তারা সেই সংকট হিসেবেও দেখতে পারে। এদিকে খামেনির পুরনো ফতোয়া, যেখানে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ, তা এখন বড় প্রশ্নের মুখে। এই ফতোয়া কখনো লিখিত ছিল না, কিন্তু দীর্ঘদিন নীতি নির্ধারণে প্রভাব রেখেছে। 2019 সালেও তিনি এর বিরোধিতা পুনর্ব্যক্ত করেছিলেন। কিন্তু এখন খামেনি নেই, তার জায়গায় এসেছেন তার ছেলে মুস্তফা খামেনি। তিনি এই ফতোয়া বহাল রাখবেন নাকি নতুন পথ বেছে নেবেন তা এখনো স্পষ্ট নয়। আরও রহস্য, নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তাকে এখনো প্রকাশ্যে দেখা যায়নি। সব মিলিয়ে ইরানের ভেতরে এখন এক অদৃশ্য লড়াই চলছে। একদিকে পুরনো নীতি, অন্যদিকে নতুন বাস্তবতা। ইরান কি সরাসরি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রতিষ্ঠানকে নিশানা বানিয়েছে? খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা কোম্পানি লকহিড মার্টিন বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এই হামলার পেছনে রয়েছে ইরানপন্থী হ্যাকার গ্রুপ। শুধু হামলাই নয়, তারা নাকি সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে, যার মধ্যে রয়েছে ইসরায়েলি কর্মরত মার্কিন প্রকৌশলীদের তথ্য। হ্যাকারদের বার্তা ছিল ভয়ঙ্কর: 48 ঘন্টার মধ্যে ইসরায়েল ছেড়ে চলে যান, না হলে পরিণতি ভয়াবহ হবে। এই হুমকি সরাসরি দেওয়া হয়েছে লকহিড মার্টিনের ইঞ্জিনিয়ারদের। এতে প্রশ্ন উঠছে, এটা কি কেবল সাইবার আক্রমণ নাকি বড় কোনো কৌশলগত বার্তা? প্রতিবেদন অনুযায়ী হান্দালা নামের একটি হ্যাকার গোষ্ঠী লকহিড মার্টিনের ভেতরে গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডারে ঢুকে পড়ে। তারা 28 জন মার্কিন প্রকৌশলীর তথ্য সংগ্রহ করেছে বলে দাবি করা হচ্ছে। এই প্রকৌশলীরা ইসরায়েলে সামরিক প্রকল্পে কাজ করছিলেন। হ্যাক হওয়া তথ্যের মধ্যে রয়েছে নাম, পরিচয়পত্র, পাসপোর্ট, বাসার ঠিকানা, এমনকি তারা কোন সামরিক ঘাঁটিতে কাজ করছেন তাও। আরও চাঞ্চল্যকর বিষয় হলো এই প্রকৌশলীদের পরিবার সম্পর্কিত তথ্যও নাকি ট্র্যাক করা হয়েছে। তাদের সন্তানের নাম, যুক্তরাষ্ট্রের পরিবারের অবস্থান সবকিছুই হ্যাকারদের হাতে চলে যাচ্ছে। এই 28 জন প্রকৌশলী ইসরায়েলের অত্যাধুনিক F-25 ও F-22 যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন বলেও দাবি করা হয়েছে। ফলে এই তথ্য ফাঁস হলে শুধু ব্যক্তিগত নিরাপত্তাই নয়, সামরিক নিরাপত্তাও বড় ঝুঁকিতে পড়তে পারে। হান্দালা শুধু হুমকিতেই থেমে থাকেনি,
তারা ঘোষণা দিয়েছে লকহিড মার্টিনের বিরুদ্ধে তাদের অভিযান এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে। একই সময়ে আরেকটি ইরানপন্থী হ্যাকার গ্রুপ নাকি 375 টেরাবাইট তথ্য চুরি করেছে এবং সেই তথ্য ফাঁস না করতে $400 মিলিয়ন মুক্তিপণ দাবি করেছে। হ্যাকাররা বলছে টাকা না দিলে এই তথ্য যুক্তরাষ্ট্রের শত্রুদের কাছে বিক্রি করে দেওয়া হবে। এর মানে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা সম্পর্কিত তথ্য শত্রুদের হাতে চলে যেতে পারে, যা ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। এটা প্রথমবার নয়, এর আগেও এই হ্যাকার গোষ্ঠী ইসরায়েলের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর মানচিত্র ও তথ্য ফাঁসের দাবি করেছিল, এমনকি পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ডেটাও তাদের হাতে গেছে বলে জানিয়েছিল। বিশ্লেষকরা বলছেন এটি শুধু সাইবার হামলা নয়, এটি একটি বার্তা, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে দেয়া বার্তা। কারণ ট্রাম্প একদিকে শান্তির কথা বললেও অন্যদিকে প্রকাশ্যে ইরানকে কঠোর ভাষায় আক্রমণ করছেন। ট্রাম্প দাবি করেছেন ইরান নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে আকুতি জানাচ্ছে, কিন্তু ইরান সেই দাবি অস্বীকার করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে শান্তি প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প আরও দাবি করেন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ইতিমধ্যে ইরানের সামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সবই প্রায় ধ্বংস হয়ে গেছে, এমনকি 90% ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র নষ্ট করা হয়েছে বলেও দাবি করেন তিনি। কিন্তু বাস্তবতা কি এতটা একতরফা? বিশ্লেষকরা বলছেন এই সাইবার হামলাগুলো প্রমাণ করছে ইরান সরাসরি না পারলেও অন্যভাবে পাল্টা আঘাত হানছে। যুদ্ধ এখন শুধু মাটিতে নয়, আকাশে নয়, ডিজিটাল জগতেও সমান তীব্র। একদিকে ক্ষেপণাস্ত্র, অন্যদিকে হ্যাকিং, দুই ফ্রন্টেই চলছে লড়াই।